যখন একই সম্পত্তি কিংবা জমি নিয়ে দুইজন ব্যক্তি মালিকানা দাবি করবে, তখন কিংবা যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তির মালিকানা দাবি করে আদালতে কোনোভাবে মোকদ্দমা দায়ের করে যে এই নির্দিষ্ট সম্পত্তিটির মালিক আমি, যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখলে রয়েছে তিনি অবৈধ দখলদার, তার দখলের কোনো ভিত্তি নেই, এই ধরনের যখন কোনো প্রেক্ষাপট তৈরি হবে, তখন একটি মাত্র প্রমাণ দ্বারাই নির্ধারণ হবে ওই নির্দিষ্ট সম্পত্তিটির আসল মালিক কে। আদালত চাইলে কিংবা কোনো বিচার সালিসে ইচ্ছা করলেই এই প্রমাণটি দ্বারা ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিককে সেটি প্রমাণ করার সুযোগ তৈরি হবে। তো চলুন আজকে আমরা দেখি ঠিক কি প্রমাণ এবং এই প্রমাণটির কেন এত গুরুত্ব, যার কারণে এই নির্দিষ্ট প্রমাণটি দ্বারা একটি সম্পত্তির মালিকানা নিশ্চিত হওয়া যাবে এবং ওই প্রমাণ বলে যে সকল ব্যক্তি মালিকানা প্রমাণ কিংবা নিশ্চিত হবে সেই ব্যক্তিকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো একটি সম্পত্তি যদি কেউ ভোগ দখল করতে চায় তাহলে সেই সম্পত্তি কিংবা জমির ভোগ দখলে রাখার জন্য সেই ব্যক্তির নিকট সেই সম্পত্তির মালিকানা প্রমাণ হয় এমন একটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে, যেই ডকুমেন্টটি তাকে স্পেসিফিক ভাবে ওই সম্পত্তিটি ভোগ দখল করতে সহযোগিতা করবে। অন্য কোনো ব্যক্তি এসে মালিকানা দাবি করলে তাকে ডিবেট করে এই প্রমাণটির বলেই তাকে ভোগ দখলে টিকিয়ে রাখবে। তো এই ধরনের ডকুমেন্টগুলোর মধ্যে কিছু স্পেসিফিক শক্ত ডকুমেন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো দলিল। এরও দলিলগুলোর মধ্যে হতে পারে ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তরযোগ্য দলিল, ওয়ারিশান সূত্রে বন্টন দলিল, হেবাদলিল সূত্রে প্রাপ্ত হেবাদলিল, উইল, তারপরে আপনার আরো কিছু দলিল রয়েছে যেগুলোর গুরুত্ব অপরিসীম, তবে শ্রেণীবিন্যস্তভাবে ক্ষমতাশীল দলিল হচ্ছে এই যে ক্রয় বিক্রয় সূত্রের দলিল, হেবা দলিল, এই দলিলগুলো, এবং সাথে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আপনার খতিয়ান কিংবা নামজারির কাগজ। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখা যায়। এখন যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে এবং অন্য একজন ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করছে, স্বাভাবিক ক্ষেত্রে দুইজন ব্যক্তির কাছেই কিন্তু এই প্রমাণগুলো থাকে। এখন দুইজন ব্যক্তির মধ্যে আসল প্রমাণটি কার কিংবা কার প্রমাণটি ভুয়া কিংবা ট্যাম্পারিং, এটি প্রমাণ করার জন্যই কিন্তু সাধারণত বিচার সালিশ কিংবা আদালতে গিয়ে মামলা মোকদ্দমা হয়। তবে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে যখন বিচার সালিশ করা হয় তখন কোনটি আসল কোনটি নকল এটি প্রমাণ করতে দীর্ঘদিন সময় লেগে যায়, এবং এই বিষয়টিকে সহজীকরণ করার জন্য সরকার একটি আইন পাশ করেছে যেটিকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলা হচ্ছে। এবং এই আইনে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভোগ দখলে থাকে তাকে কোনো রূপ আইনি প্রক্রিয়া ছাড়া ভোগ দখল থেকে উচ্ছেদ করা যাবে না। এরূপ বিষয় প্রতীয়মান যদি না হয় যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তিনি অবৈধ দখলদার, জবরদখলকারী এবং তার কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো জাল, তবেই তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে। তাছাড়া যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তাকে যদি উচ্ছেদ করা হয় তাহলে তিনি আদালতের শরণাপন্ন হয়ে তার সম্পত্তি পুনরায় ভোগ দখল ফেরত আসতে পারবেন, যতদিন না তার কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো অবৈধ বলে বিবেচিত হয়। এখন আমরা এত কিছু বলার কারণ হচ্ছে যখনই প্রথম একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে হুট করে শুরু করলেই অনেকেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে না। এখন যে প্রমাণটি থাকলে একজন ব্যক্তি নিশ্চিন্তে একটি সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবে, এই প্রমাণগুলোর মধ্যে সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যে প্রমাণটি সেটি হলো ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে বলুন, ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির ক্ষেত্রে বলুন, যেভাবেই বলুন না কেন আপনার রেকর্ডীয় খতিয়ান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সম্পত্তির মালিকানা যখন থেকে সৃষ্টি হয়েছিল, রায়াতি প্রথা যেদিন থেকে সৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু সম্পত্তির অনুকূলে কারোর দলিল ছিল না। জমিদাররা তাদের সম্পত্তি বিভিন্ন জনকে বর্গা দিয়েছিলেন, চাষবাস করার জন্য দিয়েছিলেন। তার পরবর্তীতে এসে
ব্রিটিশরাও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে অনেককেই চাষবাস করার জন্য দিয়েছিলেন, বিনিময়ে তারা খাজনা নিতেন। দেখলেন যে খাজনা ঠিকঠাক মতো আদায় হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, এই জন্য টেকনিক্যালি তারা চিন্তা ভাবনা করে সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলেন এবং জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল। সম্পত্তির মালিক হলো প্রজারা। পরবর্তীতে এই যে খাজনা ব্যবস্থাপনাটাকে আরো সহজীকরণ করার জন্য এবং নিখুঁত করার জন্য ব্রিটিশ সরকার করলেন কি, সম্পত্তির অনুকূলে একটি রেকর্ডীয় খতিয়ান চলমান করলেন, যে কোন ব্যক্তি কি পরিমাণে সম্পত্তি ভোগ দখল করছে, কিভাবে ভোগ দখল করছে, ওই সম্পত্তিটি চাষবাস করার মতো কিনা, পুকুর কিনা, এই ধরনের বিষয় সংবলিত বিষয় নিয়ে তারা সম্পত্তির মালিকানা ধরে ধরে রেকর্ডীয় খতিয়ান করলেন। সেটিকে বলা হয় সিএস রেকর্ডীয় খতিয়ান। পরবর্তীতে সেই ব্রিটিশ সরকারের ওই রেকর্ডীয় খতিয়ান দ্বারাই কিন্তু সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন ওই রেকর্ডীয় খতিয়ানের পরে এসে আরেকটি রেকর্ডীয় খতিয়ান হয়, সেটি পাকিস্তান আমলে, সেটি হচ্ছে এসে রেকর্ডীয় খতিয়ান। ওই রেকর্ডীয় খতিয়ানটি পাকিস্তান আমলে তৈরি করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে এসে বিএস, বিআরএস এবং বর্তমানে যে রেকর্ডীয় খতিয়ানটি চলমান সেটি হচ্ছে বিডিএস রেকর্ডীয় খতিয়ান, অত্যাধিক ডিজিটাল রেকর্ডীয় খতিয়ান হিসেবে মনে করা হচ্ছে। এখন এই যে সিএস রেকর্ডীয় খতিয়ানে যে ব্যক্তির নাম, পরবর্তীতে এসে রেকর্ডীয় খতিয়ানে যদি ওই ব্যক্তির নাম থাকে, তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক মতো এসেছে, কিংবা তার ওয়ারিশের ধরুন নাম যদি থাকে তারপরে বুঝতে হবে ঠিকঠাক মতো এসেছে। তারপরে বিএস রেকর্ডীয় খতিয়ান, বিআরএস রেকর্ডীয় খতিয়ান, সিটি জরিপ যদি ওই একই ব্যক্তি কিংবা ব্যক্তির ওয়ারিশদারের নাম থাকে, তাহলে বুঝতে হবে যে সম্পত্তির মালিকানার ধারাটা ঠিক হয়েছে। এখন যদি ক্রয় বিক্রয় হয় মাঝখানে, সিএস রেকর্ডীয় খতিয়ানের বলে পাকিস্তানে আমলে এসে ওই সিএস রেকর্ডীয় খতিয়ানধারী ব্যক্তি যদি সম্পত্তি কার কাছে বিক্রয় করে কিংবা দান করে, হেবাদলিল করে, এখন পরবর্তীতে এসে স্বাভাবিকভাবেই যে সকল ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করলেন তাদের নামে তো এসএ কিংবা বিআরএস, বিজি এই জরিপগুলোর নাম আসবে, এটি স্বাভাবিক ব্যাপার। তাহলে কি দাঁড়ালো, এই যে রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে একজনের কাছে আরেকজনের হস্তান্তর হয়ে গেল, মাঝখানে একটি দলিল থাকবে এবং এই দলিলটি প্রমাণ করবে যে সম্পত্তির আসল মালিক কে। যদি এসএ খতিয়ানের থেকে যে ব্যক্তির নাম, সিএস খতিয়ানে যে ব্যক্তির নাম, মাঝখানে এই যে গ্যাপ, কোনো দলিল নেই, কোনো হস্তান্তরযোগ্য ডকুমেন্ট নেই, তাহলে হুট করে ভূতে এসে কি সম্পত্তিতে এসে এই যে পাকিস্তান আমলে যে খতিয়ান হলো, এসে খতিয়ান এখানে নাম উঠাই দিল আরেকজনের, কিংবা যদি ধরুন ভুল করে উঠলো, তাহলে কি এই যে ওঠাটা কিংবা মালিকানা প্রতিষ্ঠিত হওয়াটা এটা কি বৈধ হলো? কখনোই না। তাই যেভাবেই হোক না কেন এই যে রেকর্ডীয় খতিয়ানগুলো যখন চেঞ্জ হয়, ব্যক্তি মালিক থেকে আরেকজনের নাম আসে, সেখানে কিন্তু একটি লিগেল হস্তান্তরযোগ্য দলিল থাকাটা গুরুত্বপূর্ণ। সেটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রের দলিল, কিংবা দানপত্র দলিল, কিংবা ওয়ারিশান সূত্রে বন্টন দলিল, এই দলিলগুলো অবশ্যই লাগবে। তাহলে দলিল এবং রেকর্ডীয় খতিয়ান এই দুটোর মধ্যে কিন্তু একটি সামঞ্জস্য কিংবা অসামঞ্জস্যের বিষয় লক্ষ্য করা যায়। তাহলে এই যে সিএস খতিয়ানভুক্ত ব্যক্তি যদি তার খতিয়ান নিয়ে এসে দাবি করে যে সম্পত্তির মালিক এখন আমার যে সকল ওয়ারিশ তারা, তাহলে এই যে এসের রেকর্ডীয় খতিয়ান পরবর্তীতে যে সকল খতিয়ান হয়েছে এগুলো যদি অন্য ব্যক্তির নাম থাকে, তাদের এই যে মালিকানা এটি কিন্তু কোনোভাবে টিকানো সম্ভব না। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার এটিই বলছে যে ওই সিএস রেকর্ডীয় খতিয়ান ব্যক্তি সম্পত্তির মালিকানা বুঝে পাবে, কেউ কোনোভাবে ভোগ দখল তাকে আটকিয়ে রাখতে পারবে না। আদালতে গেলেও এই বিষয়টি মাথায় নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। এবং আরেকটি ব্যাপার থাকে, সেটি হচ্ছে রিসেন্ট যখন কোনো একটি জরিপ সম্পন্ন হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সম্পত্তির মালিক, লিগেল ভাবেই মালিক, তিনি সম্পত্তিটি বিক্রয় করে দিয়েছেন। এখন সম্পত্তিটি বিক্রি করে দেওয়ার পরে তিনি দলিল তৈরি করে নিয়েছেন, কিন্তু কোনোভাবে রেকর্ডীয় খতিয়ান কিংবা তাদের নামে নামজারি করার সুযোগ পায় নাই। তাহলে এই ক্ষেত্রে দলিলের গুরুত্ব কিন্তু অপরিসীম। এক্ষেত্রে রেকর্ডীয় খতিয়ানের গুরুত্ব থাকবে না। যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন তার নাম যদি এখনো রেকর্ডীয় খতিয়ানে থাকে, সেই রেকর্ডীয় খতিয়ান ধরে এসে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ নাই, তার ওয়ারিশদের সুযোগ নাই। যে ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দিয়ে হস্তান্তর করা হয়েছে, সেই দলিলটি তার সম্পত্তির মালিকানা নিশ্চিত করবে এবং এই একটি প্রমাণ দ্বারাই তিনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। পরবর্তীতে যত রেকর্ডীয় খতিয়ান আসে সেগুলোতে তার নাম উঠাতে পারবেন। তো এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বারবার বলার পরে অনেকে এই বিষয়টি নিয়ে নানান ধরনের প্রশ্ন করে, নানান ধরনের বিষয়ে জানতে চায়, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আবার আরো ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে
অনেক সময় যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন, তার বাপ দাদা কি সূত্রে সম্পত্তি পেয়েছেন এটির কোনো লিগেল কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, হস্তান্তরযোগ্য দলিল নেই। আবার যে সকল ব্যক্তি শুনে আসছেন যে এই সকল সম্পত্তিতে আমার বাপ দাদার সম্পত্তি ছিল, যারা পরবর্তীতে নিয়েছেন তারা কোনোভাবে ফাঁদে ফেলে প্রতারিত করে জবরদখল করে নিয়ে সম্পত্তির মালিকানা লাভ করেছেন, তাহলে ওই সকল ব্যক্তি এসে দাবি করছেন তাদের কাছে যদি শুধুমাত্র এমন একটি ডকুমেন্ট থাকে যেই ডকুমেন্টটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ওই সম্পত্তির মালিক তিনি, তাহলে সেই সম্পত্তির মালিকানা পেতে ওই একটি ডকুমেন্টই কিন্তু তার গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শুধুমাত্র খাজনা প্রদান করেছেন যে ওই প্রদানের যে রসিদ সেটিও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খাজনা প্রদানের রসিদ থাকলে অন্য কোনো ডকুমেন্ট যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ওই ডকুমেন্টটি দ্বারাই কিন্তু সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। তো এই ধরনের কিছু কিছু স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে যেই ডকুমেন্টগুলো দ্বারা শুধুমাত্র সম্পত্তির মালিকানা নিশ্চিত করা যায় নিশ্চিন্তে, এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কিন্তু এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে সম্পত্তির মালিকানা নির্ধারণের কথা বলছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে কোন ডকুমেন্টগুলো নির্দিষ্টভাবে একটি সম্পত্তির মালিকানা নিশ্চিত করে এবং ওই ডকুমেন্টটির বলে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলে যেতে কেউ কোনোভাবে বাধা প্রদান করতে পারবেন না। তো এই যে বিষয়, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বা আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, অনলাইনে সার্চ দিতে পারেন, আমাদের থেকেও জানতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।